দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে। লন্ডনে অবস্থান করা তারেক রহমান তিনি যে কোনো সময় চলে আসবেন। ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন রয়েছেন। দেশ বিদেশের সমন্বয়ে একটি চিকিৎসক বোর্ড তৈরি করা হয়েছে। খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশ্নের জবাবে একথা জানান বিএনপি নেতা লুৎফুর জামান বাবর। 17 বছর পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন, কিন্তু এখন কেন? নিরাপত্তা কেমন হবে? আর ফিরলেই রাজনৈতিক মাঠে কি বদলাবে? ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে। ডক্টর ইউনূস চাচ্ছে শেখ হাসিনাকে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে, আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টর ইউনূসকে ফাঁসি দিতে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে চলমান কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে। প্রথম দিকে যখন তিনি ভর্তি হয়েছিলেন, এই শেষ দফায় সংকটে ছিল, মাঝখানে একটু 1-2 দিন ভালো ছিল, কিন্তু আবারও তার শারীরিক অবস্থা সংকটের দিকে চলে গেছে। ইতিমধ্যে জেনেছেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, আরো অনেক বহুবিধ শারীরিক জটিল অবস্থা, জটিল থেকে আরো জটিল হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দলের বিভিন্ন সূত্র বলছে যে মায়ের এই শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন লন্ডনে অবস্থান করা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কোনো সময় চলে আসবেন এবং এই সংকটময় সময় মায়ের পাশে থাকবেন এমন প্রস্তুতি তার রয়েছে, এটি দলের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। এক্স্যাক্টলি তিনি আগে যেই পরিকল্পনা করা হয়েছিল যে তিনি হয়তো বিলম্বে আসবেন, মায়ের এই পরিস্থিতির কারণে হয়তো তিনি চলে আসবেন খুব দ্রুতই, এমন একটি খবর। আজকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং তার প্রতি দলের সর্বোচ্চ দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা সেটি প্রকাশ করা হয়েছে। নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সব শেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন 2 দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। যাই হোক, তার রোগ মুক্তির জন্য দোয়া, এছাড়া আর কোনো আপাতত ভরসা নেই। দোয়াটাই হচ্ছে একমাত্র ভরসা। এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির কি হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে। তা যদি খারাপ কিছু হয়, খারাপ কোনো সংবাদ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে বর্তমান নির্বাচনের তফসিল ঠিক থাকবে কিনা এটা বলা কঠিন। তারেক রহমান আকস্মিকভাবে মানে তার আগের চিন্তা ভাবনা থেকে তিনি আগে চলে আসবেন, সব মিলায় পরিস্থিতি আসলে আরেকদিকে মোড় নেবে। তবে একটা জিনিস ভালো যে খালেদা জিয়ার জন্য জামাত ইসলামীও পর্যন্ত দোয়া করেছে আনুষ্ঠানিকভাবে, এনসিপি করেছে, সব পক্ষই করেছে। অন্তত খালেদা জিয়ার প্রশ্নে বর্তমানে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো রকম মতভেদ নেই এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান সবাই জানাচ্ছে এবং এমনকি খালেদা জিয়ার আসনে কেউ প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে। এটা খালেদা জিয়ার জন্য একটা বিরল সম্মান। অন্তত এখন যে রাজনৈতিক দলগুলো আছে, দলমত নির্বিশেষে সবারই একটা অসাধারণ শ্রদ্ধা, ভালোবাসার জায়গা আছেন বেগম খালেদা জিয়া। জাতীয় পার্টিও দোয়া করেছে। যাই হোক, আল্লাহ ভরসা, এখন তো আর কিছু বলার নেই, এখন অপেক্ষা করা এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা দিন রাত কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চভাবে চেষ্টা করছেন খালেদা জিয়া যে সংকটজনক পরিস্থিতির দিকে চলে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য। দর্শক, দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের প্রয়োজন মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের
মাঝখানে দাঁড়িয়ে এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে, যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে জানিয়ে আলোচনা হয়েছে, সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে। টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরও জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এই লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ের বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরও বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন? কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএ এর জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটেও আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টা অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক। দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এই জন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যাওয়ায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে?
কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরও জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে। কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেকটি ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে। দর্শক, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি, আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালেই আলোচনা হয়ে থাকে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি, কিন্তু সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় দাবা খেলার মতো। একচাল দেওয়া হয় বাংলাদেশে, তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে, আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে। টাইমস অফ বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে আলোচনা এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। একটি হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে, অন্যটি সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারির ভোট কি পেছাতে পারে। দর্শক, গত 12 মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে। দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার। এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রে সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে, এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। দর্শক, নাইজেরিয়া সিনড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত ও যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ, তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক, ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার, সেটি হলো বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা। ভারত চায় তার নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে। এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে। বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু 32 নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয়, এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে ঢাকা শুধু একটি পণ বা সৈন্য মাত্র। এই খেলার শেষ চাল কে দিবেন, ওয়াশিংটন, দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ? সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে। যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী, আর যদি ঐক্য ভেঙে যায় তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। ডক্টর ইউনূস চাচ্ছে শেখ হাসিনাকে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে, আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টর ইউনূসকে ফাঁসি দিতে। ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে। ডক্টর ইউনূস আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলোই করছে। শুধু তাই নয়, শেখ হাসিনার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন কেউ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটারও পদক্ষেপ তিনি নিচ্ছে। সে কারণে বাংলাদেশ 10 বার বিক্রি করা হলো তিনি করবে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেল কোনো সমস্যা নাই, এবং কে ক্ষমতায় আসছে আগামীতে সেটাও কোনো সমস্যা নাই। ওনার মেইন টার্গেট হচ্ছে শেখ হাসিনা, ওনার মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনা কি বসে আছে? শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কি বসে আছে? শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কি বসে আছে? তারাও বসে নাই। অলরেডি আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসকে চাপ দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেক মাস আগে, এবং ডক্টর ইউনূসের সাথেও আন্তর্জাতিক খেলা চলছে। সে কারণে তো কমনওয়েলথের মহাসচিব শার্লি সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করেছে। এখন আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে, মানবাধিকার বলেন,
এবং অন্যান্য সংস্থাগুলো তারা সকলে এখন আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখানো শুরু করে দিয়েছে। তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে না আসে, বাংলাদেশে জঙ্গির উৎপত্তি বেড়ে যাবে এবং জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। তাই বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সে কারণে ডক্টর ইউনূসকে বারবার চাপ দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। সেই নির্বাচন যাতে আওয়ামী লীগও থাকে, জাতীয় পার্টিও থাকে এবং সকল দলের অংশগ্রহণে সেই নির্বাচন হয়। যদি সেই কথা না শুনে ডক্টর ইউনূস তার ইগোর দিকে তাকিয়ে পাতানো নির্বাচন দিয়ে ফেলে, বিএনপি জামাত এই সিন্ডিকেট মিলে সেটার জের কিন্তু শুধু ডক্টর ইউনূস দিবে না, জামাত, বিএনপি এবং অন্যান্য যে সকল ছোটখাটো চুনপুরি দল আছে সকলেই দিবে। এটা 100%। আমি অহরহ ভিডিও করেছি এই নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি কেন জের দিবে। কারণ ওই সরকার 5 বছর টিকতে পারবে না। বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, সে কারণে ক্ষমতায় আসার জন্য রিস্কটা নিচ্ছে, ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য রিস্কটা নিচ্ছে। বিএনপির কর্মীরা এবং নেতারা ভালো করে জানে যে পাতা নির্বাচন করার ফলে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 5 বছর এই সরকারকে ক্যারি করে নিয়ে যেতে পারবো না। আর এইদিকে তো শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েই রাখবে। শেখ হাসিনা শুধু সুযোগ খুঁজবে, কখন আমি দেশে ঢুকবো, কখন আন্দোলন চাঙ্গা করবো, কখন এই সরকারের পতন ঘটাবো, কখন আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসবো। ওই পেশারও নিতে পারবে না, আন্তর্জাতিক পেশা নিতে পারবে না। বাংলাদেশের ভিতরে যে জনগণগুলো থাকবে রাজপথে নামবে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। যদি জামাত ক্ষমতা আসে, জামাতের বিরুদ্ধে আন্দোলন করবো, পাতা নির্বাচন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। যে থাকবে বিএনপি বলেন, জামাত বলেন, তখন অটোমেটিক্যালি ও সরকার পড়ে যাবে। আন্তর্জাতিক মহলের চাপ, আওয়ামী লীগের আন্দোলনের চাপ, সাধারণ জনগণের সমালোচনা এবং মিডিয়ার বিভিন্ন জায়গায় সমালোচনার চাপ নিতে পারবে না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকার পরেও আন্তর্জাতিক মহলে যখন চাপ শুরু হয়ে গিয়েছে, মিডিয়ার চাপ যখন শুরু হয়ে গিয়েছে, জনগণের যখন চাপ শুরু হয়ে গিয়েছে, শেখ হাসিনা 1 মাসের বেশি টিকতে পারে নাই। তো এত প্রভাবশালী নেত্রী ছিল, আয়রন লেডি ছিল, তিনি পর্যন্ত ভেঙে পড়েছে। আর বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, জামাত 19 বছর ক্ষমতার বাইরে। পাতা নির্বাচনের ফলে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে, তারা কি জনগণের চাপ, মিডিয়ার চাপ, আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগ রাজপ্রধান আমরা তাদের চাপ নিতে পারবে? নিতে পারবে না। যারা মনে করছে নিতে পারবে, 10-15 বছর ক্ষমতায় থাকবে, তারা আসলে পাবনা থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে, তারা আসলে পাগলাগারতে থাকার উপযুক্ত, তারা যদি এটা মনে করে থাকে। কারণ শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত রাখে, তিনি যদি বেঁচে থাকে, বাংলাদেশে আসা থেকে কেউ বিরত রাখতে পারবে না। তিনি বাংলাদেশে আসবে এবং সেটার প্রস্তুতি আগে থেকে শুরু হয়ে গিয়েছে। এখনো তিনি বাংলাদেশে আসার জন্য রেডি। উনি মৃত্যুকে ভয় পায় না। উনি অনেকবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছে, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছে। তিনি এগুলোকে কেয়ার করেন, ওনাকে ফাঁসিতে দিবে নাকি কি হবে, তিনি জাস্ট উনি দেশে ফিরলে এখন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, দেশ মেসাকার পরিস্থিতি তৈরি হবে, সেই কারণে তিনি দেশে ফিরছেন না। ইন্ডিয়া সরকারও ওনাকে দেশে ফিরতে সেজন্য দিচ্ছে না। তিনি নিজের ইচ্ছায় অনেক আগেই না হলে দেশে ফিরে আসতো, গোপালগঞ্জ তিনি দেশে ফিরে এসে চলে যেত, তখন ওইখান থেকেই যাওয়ার হতো। তিনি কিন্তু সকল কিছু এখন বুঝে দেশে ফিরছেন না এবং ইন্ডিয়াও সকল কিছু বুঝে ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না। তা না হলে অনেক আগে খেলা ঘুরে যেত, দেশের মধ্যে গৃহযুদ্ধ চলতো। কিন্তু পরিস্থিতি আরো অবজার্ভ করা হচ্ছে, আরো দেখা হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। যদি আরো বেশি ঘোলাটে হয়, আওয়ামী লীগ যদি একেবারে কোণঠাসা করে ফেলা হয়, আওয়ামী লীগ যদি একেবারে রাজনীতি করতে না দেওয়া হয়, তখন আর উপায় নেই। তখন গৃহযুদ্ধে লাগলে লাগুক, তখন সশস্ত্র সংগ্রাম হলে হোক, সেটা বাধ্য হয়ে করতে হবে। কারণ দেয়ালে পিঠিয়ে গেলে, কারণ আমি যখন মরে যাবো আমি জানি, তখন আমি শেষ লড়াইটা তো করতে হবে। যখন আমরা চিন্তা করবো বাংলাদেশে একেবারেই মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একেবারে হুমকির মুখে, একেবারে মরে যাওয়ার অবস্থা, দেয়ালে পিছিয়ে গিয়েছে, তখন সশস্ত্র সংগ্রাম করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে আসতে হবে। তখন গৃহযুদ্ধ হোক, শেখ হাসিনা মারা যাক, আওয়ামী লীগের কর্মীরা মারা যাক, আওয়ামী লীগের নেতারা মারা যাক, যুদ্ধ করে আবার জয়লাভ করতে হবে। যেটা হবে হোক, তখন এসপার না হয় ওসপার, ওই দিকেই ফোকাস তখন দিতে হবে। আর শেখ হাসিনা এটা যাতে না হোক, সে কারণে এখনো দেশে ফিরছেন না। আমাদের কর্মীদেরকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, যাতে দেশের জানমালের কোনো ক্ষতি না হয়, সেটার দিকে লক্ষ্য রেখে এখনো দেশে ফিরছেন না। সেটা ওনার দুর্বলতা না, এটা ওনার উদারতা, এটা ওনার একটা রাজনৈতিক ফিলোসফি, এটা আমাদের বুঝতে হবে। তাই ডক্টর ইউনূস যতই লাফালাফি করুক, যতই প্রতিহিংসা রাজনীতি করুক, যতই আওয়ামী লীগের কোণঠাসা করুক, যতই শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো ট্রাই করুক, শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলবেই না, বরং ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে, কোনো রকমের যদি সেফ এক্সিট না হয়, ডক্টর ইউনূসকেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এবং ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল গংরা আছে তাদেরকেও আরামসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কেউ নিস্তার পাবে না। কারণ 5 আগস্টের পরবর্তী সময় তারা সংবিধান অবমাননা থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতামূলক যত কাজ আছে সকল কাজই করেছে। এখনো কিন্তু তারা অনির্বাচিত সরকার, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কিছুই নেই। আগামীতে যদি কোনো নির্বাচন হয়, ওই নির্বাচনের সরকারও সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে হওয়া সরকার হবে না। কথা বুঝতে পারছেন? সকল কিছুই বাংলাদেশে অবৈধ এখন যা হচ্ছে, নির্বাচন বলেন, এই সরকার বলেন। তাই শেখ হাসিনা দেশে ফিরে আসা দরকার। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। দেশে ফিরে আসলে যিনি প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, খেলা ফাইনাল হয়ে যাবে। আওয়ামী লীগের কর্মীরা তখন মনে করবে আমাদের ঈদ, আমরা প্রধানমন্ত্রী পেয়ে গিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী অলরেডি আছে। দেশে ফিরা মানেই মনে করবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে না বসা থাকলো, অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, তাদের মন খুশিতে ভরে যাবে। এটাই আওয়ামী লীগের তখন শক্তিতে পরিণত হবে। এখন আওয়ামী লীগের কর্মীরা মূলত রাজপথে নামতে পারছে না, তাদের মনে একটা ভয়, এবং সিনিয়র পর্যায়ের নেতারা বিদেশে বসে আছে, তারা উৎসাহ দিতে পারছে না, অনেকে টাকার অভাবে কষ্ট করছে, অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকেই মামলা মোকদ্দমা খেয়ে 1.5 দিবসে ঘর বাড়িতে যেতে পারছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ। সেই কারণে আওয়ামী লীগ এখন কোণঠাসা অবস্থায় আছে। আর আওয়ামী লীগ এই অবস্থায় এরকম অনেকবার ফেস করেছে, আবার এই অবস্থায় কিভাবে ফিরে আসতে হয় সেটাও তারা জানে। তাই এটা নিয়ে এত আহামরি চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু মেইন জায়গায় আমাদের ফোকাস কিভাবে দিতে হবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং আওয়ামী লীগের কর্মীরা কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে, এবং ডক্টর ইউনূসকে কঠিন একটা কিভাবে শিক্ষা দিতে হবে, সেদিকে আমাদের ফোকাস রাখতে হবে। এটা মাথায় রাখবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে বসা লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকা মানি শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে না বসলো, ওই ক্ষমতা শেখ হাসিনা অটোমেটিক চলে আসবে। কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে আওয়ামী লীগের শক্তি, বাংলাদেশের জনগণই হচ্ছে
শেখ হাসিনার শক্তি। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।